আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে খামারে সকালে কি কি কাজ করতে হয়। আর একটা কথা, আমাকে এক বড় ভাই কমেন্ট করছে মূলত আমার খামারটা কোথায় এবং আমার খামারের আশেপাশে পরিবেশটা কেমন, এইটা আমি ভিডিওর মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে খামারিদের প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেগুলো আপনারা হয়তো জানেন বিভিন্নভাবে, হয়তো বা বিভিন্ন ইউটিউবারের দেখছেন আর কি। সব কাজই প্রায় সেমই। সকালে ঘুম থেকে ওঠার পরে খামারে এসে গরুর গোবর পরিষ্কার করতে হয়। আসলে খামারের পরিবেশটা সকালবেলা যে অবস্থায় থাকে, এই অবস্থায় আসলে আমরা কেউ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। সবসময় ফিটফাট হয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। আসলে আমি আজকে সব প্রসেস আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে খামারের সকালবেলা গরুগুলা একেবারেই পরিস্থিতি খুবই খারাপ থাকে। এদের গায়ে গোবর লেগে থাকে, প্লাস ফ্লোরে প্রচুর পরিমাণ গোবর থাকে। সব গোবর একত্রে করে আমরা ফেলে দেই। যাদের যেভাবে আরকি, কেউ আছে বাড়ির কাছাকাছি আপনাদের গোবর ফেলার জায়গা আছে, কিন্তু আমার তো আবার বাড়ির কাছাকাছি গোবর ফেলার জায়গা নাই। এই গোবরগুলা নিয়ে আমাকে ভ্যানে রাখতে হয়। ভ্যান থেকে আবার সেখান থেকে আবার একটা জমিতে নিয়ে যাওয়া ফেলাইতে হয়। এইভাবে আরকি। একটু অন্য খামারিদের থেকে আমার একটু কষ্টটা একটু বেশি, কারণ আমার জায়গার সংকট। এজন্য মূলত আমার কষ্টটা একটু ওদের থেকে ডিফিকাল্ট। যাই হোক, এই যে আমার হচ্ছে ফুল খামার। এখানে আলহামদুলিল্লাহ গরু ধরবে আরকি ১২টা। এখন আমার গরু ১০টা ধরবে। আমি একটা কয়দিন আগে একটা আইনটা লাগাইছি। এটা নিয়ে একটা ১২টা গরু কোনমতে রাখা যাবে আরকি। আমার সামনে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এখানে আমি একটা ছোট্ট-মোটো একটা শেড বলা যাবে না, ছোট-মোটো কয়েকটা গরু রাখার জায়গা করব। এখানে মানে আমার ইচ্ছা যে আমার খামারে যেন কোনো পরিমাণ জায়গা ফাঁকা না থাকে। মানে যে জায়গা, যতটুকু জায়গা আমার আছে আমি সব জায়গাটাই যেন কাজে লাগাইতে পারি। এটা আমার আরকি প্ল্যান। জানি না আল্লাহ পাক কতটুকু কি করবে ইনশাআল্লাহ, তবে দোয়া করবেন। আরেকটা কথা, বাড়ির আশেপাশে অবশ্যই একটা নিম গাছ রাখার চেষ্টা করবেন। নিম গাছ কিন্তু খুবই উপকারী একটা গাছ। নিম গাছের কারণে কিন্তু অনেক সময় বড়, বড় রোগগুলা আপনার খামারে প্রবেশ করতে পারবে না। নিমের হাওয়াটা যে পাশ দিয়ে যাবে ওই পাশ দিয়ে বিষধর সাপও চলাচল করে না শুনছি। আর এই হচ্ছে আমার ভ্যান, যানবাহন, এটাতে করে আমি গোবরটা ফেলাই। আর এই হচ্ছে আমার বাড়ি। এটা আমার বড় ভাই যে জিজ্ঞেস করছিল, উনি খুব রিকোয়েস্ট করছে যে ভাই আপনার বাসাটা একটু দেখাবেন যদি। আসলে আমার বাড়ি দেখে কেউ বুঝতে পারবে না আমার খামারটা মূলত কোথায়। এমনভাবে আমার খামারটা আছে, আমার মনে করেন যে কলিজার ভিতরে আমার গরুগুলো আছে, এইরকম একটা ব্যাপার। দেখেন আমার এই যে এই পাশে আমরা ঢুকি, আর এই যেটা হচ্ছে আমার খামারের গেট। আর এই যে হচ্ছে আমার খামার। দেখেন কোনোভাবে কেউ বাহির থেকে বোঝা যাবে না যে আমার খামারটা মূলত কোথায়। আলহামদুলিল্লাহ, আমার সিকিউরিটি ব্যবস্থা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ আমি সবসময় প্রতিনিয়ত আমার খামার মনে হয় যে আমরা একসাথে আছি। আমি, আমার গরু বাছুর, আম্মা, আমি, আমার ওয়াইফ, আমরা সবাই মনে করেন যে আমার পরিবারের একটা অংশ। আমার গরু বাছুর মানে ওরাও আমার পরিবারের সদস্য আরকি, এরকম। এই হচ্ছে আমার ছোট্ট একটা বাড়ি। মানে বাড়িটা আসলে এমনভাবে হইছে, আসলে জায়গা যেভাবে যারা ভাগে পাইছি সেভাবে আরকি রুম-টুম দিয়ে দিছে। এইভাবে আরকি কোনো প্ল্যান পরিকল্পনা করে আরকি এটা হয় নাই। এটা আরকি যেভাবে যে জায়গায় ফাঁকা জায়গা ছিল ওইভাবে আমরা রুম-টুম তুলছি। যার যেটা ব্যবহারের জায়গা সেভাবে আরকি করছি, এই আরকি। খুব বেশি একটা হাই কোয়ালিটির বাড়ি না আমার, ছোট-মোটো বাড়ি। আমি খুব বেশি বড় মানুষও না। যাই হোক, এর উপরে যে টিনের চালটা দেখতেছেন, এই চালটাতে আমি প্লাস্টিকের টিন লাগাই দিব, কারণ এই যে শীতের দিন আসতেছে, কুয়াশা পড়বে প্রচুর, তখন খামারটা একটু অন্ধকার দেখা যাবে। যেহেতু আমার বাইরে থেকে আলো বাতাসের সুযোগ সুবিধা খুবই কম, কারণ সব পাশে দেখা গেছে আমার বন্ধ প্রায়। আমার খামারটা একদম বাড়ির ভিতরে। এই জন্য উপরে যে টিনগুলা আছে এগুলাতে ৩-৪টা প্লাস্টিকের টিন লাগাই দিলে আলো আসবে এবং ভালো দেখা যাবে তখন। যাই হোক, দোয়া করবেন আল্লাহ পাক যেন সবগুলা কাজ সুস্থ সবলভাবে করার তৌফিক দান করে। আরেকটা বিষয়, আমার খামারটা কিন্তু আজকে যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু ১ দিনে ২ দিনে হয় নাই। এখানে যে দাগটা দেখতেছেন, আগে আমাদের খামার এই পর্যন্ত ছিল। আমার আব্বা আগে ২-৩টা দেশি গরু পালতো। এটা এই পর্যন্ত আগে খামার ছিল, এখানে ৩-৪টা গরু ধরতো আরকি। তারপরে যখন ধীরে, ধীরে গরু বাড়ে, তারপর আমরা খামারটাও ধীরে, ধীরে বৃদ্ধি করি। তার মানে আমি এটার থেকে একটা জিনিসই বোঝানোর আপনাদের চেষ্টা করতেছি। আসলে ছোট থেকে বড় হওয়া খুবই ভালো। একবারে ধকল আসে না। জীবনে শিখে, শিখে বড় হওয়া যায়। কোনো বাধা বিপত্তি আপনাকে ক্ষতি করতে পারবে না আরকি। এই যে ২য় স্টেপ, আমাদের এই যে জায়গাটা দেখতেছেন, এখানে বোঝাই যাচ্ছে যে আসলে খামারটা আমরা কিভাবে বাড়াইছি। এই যে ইটগুলা দেখেন ভাঙছি। এই পাশে এখান পর্যন্ত আমরা যখন আমাদের গরু বাড়ে, আগে ছিল ৩-৪টা গরু। তারপরে যখন আবার জাত উন্নয়ন করে ধীরে, ধীরে আমরা বকনা বাছুর কিনছিলাম বিদেশি, ওগুলা থেকে জাত উন্নয়ন করে মোটামুটি একটা গরু হয়ে যায় আরকি। তারপরে আমার আব্বা মূলত মারা গেছে ২০২০ সালে। আপনার ২০ সাল বলা যাবে না, ২০১৯ সালের
নভেম্বরের 16 তারিখে আমার আব্বা মারা যায়। তখন আমার এই গরুর যেরকম বাছুরগুলো দেখতেছেন এখন, এই বাছুরগুলোর মতো আগে যে গাভীগুলো আছে এখন ওরা এইরকম ছিল। মানে মাগুলার ট্রিটমেন্ট করে আমার আব্বুর ট্রিটমেন্ট করাইছিলাম। সে আসলে ব্লাড ক্যান্সারের রোগী ছিল। প্রায় 20 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। তার পিছে আল্লাহ পাক তাকে নিছে। আচ্ছা, যাই হোক, এখন আল্লাহ পাক নিছে, দোয়া করবেন সবাই। আমার আব্বা যেন জান্নাতবাসী হন, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। আসলে আমার লাইফটা খুবই কষ্টের। আসলে আমার বাড়ি ঘর এরকম আসছে কারণ আমাদের অনেক ধকল গেছে। আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই পরিমাণ টাকা গেলে আসলে এটা কাটায় ওঠা খুবই কঠিন ব্যাপার। তারপরেও আলহামদুলিল্লাহ আমি খুবই এখন ভালো আছি। কারণ আমার আব্বার যে মানে আমাদের যে গ্যাপগুলো হয়েছিল এগুলো এখন পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমার ছোট বোনকে বিয়ে শাদী দিয়ে দিছি, আমি বিয়ে শাদী করছি। আসলে আমাদের এইসব কোনো ঝামেলা নাই আরকি। এখন শুধু আমি একটু মানে মোটামুটি সেটেল বলেন বা যেকোনো কিছু আরকি একটু ভালো পর্যায়ে গেলেই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি হ্যাপি আছি আরকি। প্রতি মাসে যা আসে প্লাস সব দিক থেকে আমার কাছে খুবই ভালো লাগে ব্যাপারটা। খামার থেকে আলহামদুলিল্লাহ ভালোই আসে। প্লাস দোকান, ব্যবসা-বাণিজ্য সব মিলে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দোয়া করবেন আমার জন্য। আসলে আমি মনে করি যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহ পাক যেকোনো কোনো না কোনো রাস্তা একটা খুলে দিবেই। আমার যে আজকে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান এটা কিন্তু আমার আব্বা ধরাই দিছে। ধরাই দেয়া মনে করেন যে ১৬-১৭ দিন পর আমার আব্বু মারা গেছে। মানে সে বুঝতে পারছে যে আসলে সে দুনিয়াতে থাকবে না। দেখেন একটা মানুষ কতটা ভালো হলে এই কাজটা করে যাইতে পারে। আমাকে একটা তার সদ্গতি করে দিয়ে গেছে। মানে আমাকে একটা তার প্রতিষ্ঠানে বসায় দিয়ে গেছে। তখন কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল যখন আমি দোকানটা ধরি। মাত্র ১৬,০০০ টাকা দিয়ে আমাকে বিজনেস ধরাই দিছে। তারপরে আমার ফুপুর কাছ থেকে ১০,০০০ টাকা ধার নিছে, এক এলাকার দাদার কাছ থেকে ২০,০০০ টাকা ধার নিছে। এভাবে আমাকে কয়েকটা গুঁড়ার বস্তা, কয়েকটা ফিডের বস্তা, কয়েকটা ভুসির বস্তা নিয়ে আমার দোকানের যাত্রা শুরু। ইনশাআল্লাহ আজকে আমার মনে করেন যে আলাদা এখন দোকান। এখন আমার ভুসি ফিডের দোকান আলাদা। আমি এই যে আজকে যে গরুর ওষুধের দোকানটাতে বসে আমি আপনার সাথে ভয়েস দিতেছি। এই গরুর ওষুধের দোকানে আমরা প্ল্যান করছিলাম যে আব্বু, আমি, আম্মু আমরা সবাই একসাথে আগে গল্প করতাম বসে যে আমরা এটা করবো, সেটা করবো, এই করবো, সেই করবো। এগুলো তার প্ল্যান ছিল যে আমরা গরুর ওষুধের দোকান ধরবো। সেই দোকানে রকেট থাকবে, বিকাশ থাকবে, নগদ থাকবে। তারপর সার কীটনাশকের দোকানে সে বসার একটা প্ল্যান করছিল। আসলে এই সব কিছু আমরা একসাথে বসে গল্প করতাম। যে কয়টা ব্যবসার প্ল্যান করছিলাম আমরা সবগুলো ব্যবসায় আমি ইনশাল্লাহ চালু করছি। এবং শুধু সে নাই আমার মাঝে, কিন্তু সব ব্যবসা আমি একাই দেখতেছি। সে যে ব্যবসাটা দেখার কথা ছিল কীটনাশকের, সেই ব্যবসাটাও আমি দেখাশোনা করতেছি। মানে একাই সবগুলো করার চেষ্টা করতেছি। মানে তাকে আমার মাঝে আমি খুঁজে পাই। মানে সে মানুষটা আসলে আমার কাছে নাই। আসলে আমার আব্বা আমার কাছে নাই, কিন্তু তাকে আমি সবসময় অনুভব করতে পারি। সব কাজে আমার তার কথা খুবই মনে পড়ে। মানে আমি যত পারি আমি যেকোনো কাজ করতে যাই তার কথা আমার খুবই মনে পড়ে। মানে তার সাথে আমার সম্পর্কটা এমন ছিল, মানে একদম বন্ধুর মতো। আমরা চলাফেরা করতাম একসাথে, খরচ করতে যাইতাম একসাথে। মানে একটা বাপ ছেলের যে সম্পর্ক এত ভালো হয়। আসলে আমরা যখন একসাথে ঘুরতাম, একসাথে মানুষ দেখতো, বলতো যে আসলে এত ফ্রেন্ডলি আসলে মানুষ হয় কিনা জানি না। তবে আসলে সে হয়তো দুনিয়া থেকে চলে যাবে দেখে তার সাথে আমার সম্পর্কটা ছিল খুবই আলাদা, খুবই ডিফিকাল্ট। এবং তার সাথে মানে অন্যরকম একটা ব্যাপার-স্যাপার ছিল, মানে বন্ধুর মতো ছিলাম আমরা। যাই হোক, তার কথা ভাবলে চোখে পানি আসে, হয়তো আরও ইমোশনাল হয়ে যাব। কথায় আসি, আমার এই যে গাভীটা আমি সেঁকতেছি, এই গাভীটা একটু দুর্ভাগ্যবশত রাতে সেঁকা হয় নাই। মানে রাত 11টা বাজে আমি সেঁকছি, কিন্তু আম্মু ভোরবেলায় সেঁকতে পারে নাই। আম্মু অসুস্থ বলতে জ্বর, সর্দি হয়তোবা, এর জন্য উঠতে পারে নাই। আমি একটু সকাল উঠে গাভীটা সেঁকতেছি। এখন বাজে প্রায় 7:30। একটু আলহামদুলিল্লাহ, যে গাভীর যে বাড়ির মানে ওলানের যে সাইজ দেখতেছি, মানে এতে আমি যদি মনে করি অন্য 2-4টে ইউটিউবারের মতো যদি আমি বলতাম যে ভাই দেখেন আমার গরুর এতগুলা দুধ হয়, এই সেই, মানে একটা অন্যভাবে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবেন। কিন্তু আমার কথা হচ্ছে না, আমি আসলে আমার ভিডিও দেখে যেন মানুষ কিছু না কিছু উপকৃত হয়। আমি জাস্ট আপনাদের একটাই সাজেশন দেব, আপনারা গাভী বাচ্চা দেওয়ার পরে অবশ্যই 4 বেলা সেঁকবেন, যত কষ্টই হোক। একজন না পারলে আরেকজন সেঁকবেন। কারণ এই যে দুধ বেশি না সেঁকলে কিন্তু দুধ কম হয়ে যাবে। আমি আজকে সেঁকতেছি, আমার গরুটার দুধ কমসে কম 1 লিটার দুধ আজকে কম হবে, এটা মিস নেই। কারণ আমি যখন সেঁকতে বসছি তখনই বুঝতে পারছি যে এর বাড়ে ওলানে সেরকম একটা দুধ নাই। কারণ যত সেঁকবেন তত দুধ নামবে, এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস, দানাদার খাদ্য ইত্যাদি দিতে হবে। যাই হোক, আমার সকালের কাজগুলো বলতে গেলে যেগুলো বললাম, আর দেখেন যে আমি যেটা বলছি আসলে সেটাই ঠিক। কারণ এই বালতিতে দুধ ধরে 12 লিটার, হয়তো বা এখানে দুধ হয়েছে 8 লিটারের মতো। আমি যদি রাতে হয়েছে ধরেন 2 লিটার, 8 আর 2 10, বিকালে যদি হয় মনে করেন 3, তাহলে কত হলো 13 লিটার। 13 লিটার দুধ, যেখানে দুধ হয় 15 লিটার সেখানে হলো 13 লিটার। তাহলে বোঝেন আসলে
আসলে ব্যাপারটা হলো কি, এই যে আসলে একটু পরিশ্রম, একটু কষ্টের কারণে কিন্তু সবকিছু মনে করেন যে এলোমেলো হয়ে যাবে। এজন্য অবশ্যই কষ্ট করবেন। কষ্টের কোনো বিকল্প নাই। নিজেকে সুখ দেওয়ার অনেক সময় আছে। আপনার শরীরকে সুখ আপনি অনেক দিতে পারবেন। আগে একটু বড় হয়ে নেন, আগে একটু এস্টাবলিশ হন, আগে সবকিছু বানায় নেন, গুছায় নেন। যখন ২, ৪, ১০ টা লোক খাটার মতো আপনার ক্যাপাসিটি তৈরি হবে, তখন আপনি ঘুমান, সমস্যা নেই। কিন্তু এখন আপনাকে কষ্ট করতে হবে। কারণ এখন আপনি কেবল মনে করেন যে শুরু করছেন লাইফটাকে। এই সময় থেমে গেলে হবে না। এই সময়কে যদি নিজেকে ভাবেন যে আমি তো হয়েই গেছি, এই সেই অনেক কিছু ভাবেন, তখন তো আপনি আবার পিছনে পড়ে যাবেন। এইজন্য আসলে এই সময় গেট অফ দেখার মতো সময় এখন না। আরো অনেক সময় পড়ে আছে। যখন ইনশাআল্লাহ একসময় আমরা লক্ষ্যে পৌঁছে যাব, সাকসেস হব জীবনে, তখন আমরা মনে করেন যে আ জীবনটাকে অন্যভাবে কাটাইতে পারবো। এখন না। এখন আগে আমরা একটু হয়ে নেই। যাই হোক, সকালের কাজ বলতে গেলে যে গোবর ফেলাইতে হয়, গরুর খামার পরিষ্কার করা লাগে, গরুর গাভী যদি দুধের গাভী থাকে দুধ দহন করা লাগে, তারপর গরুকে ঠিকমতো দানাদার খাদ্য দেওয়া লাগে, অনেক কাজ। তারপরে কাঁচা ঘাস থাকলে কাঁচা ঘাস কাটা লাগে। এরকম আরকি। প্রতিনিয়ত এগুলা কাজ আমরা করে থাকি। এগুলা রেগুলার কাজ আমাদের একটা প্রতিদিন। মনে করেন যে প্রতিদিন আমাদের যেমন একটা রুটিন, আমরা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করব, ফ্রেশ হব, খাওয়া-দাওয়া করব, নাস্তা করব ইত্যাদি আমাদের একটা রুটিন। এইরকম প্রতিদিন আমাদের এগুলা কাজ। আমরা প্রতিনিয়ত এই কাজগুলাই করে থাকি। এগুলাই আমাদের মনে করেন যে জীবনের একটা মনে করেন যে অংশ হয়ে গেছে। নিজের কাজ যেরকম, এই কাজগুলো এখন আমাদের সেরকম হয়ে গেছে। যাই হোক, দোয়া করবেন সবাই আমার খামারের জন্য, আমার পরিবারের জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। অনেক কথা বলে ফেলছি। কথাবার্তায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে ওই বড় ভাই রিকোয়েস্ট করছে, উনার আমি নাম জানি না। উনি বলছে আমার খামারটা পরিবেশটা দেখার জন্য। ভাইয়া, এটা আমার ছিল খামারের পরিবেশ। ছোট্ট-মোট্ট একটা আমার খামার, ছোট্ট-মোট্ট একটা বাড়ি। আর এই যে খামারটা দেখতেছেন, এইভাবেই আমার আরকি সব মিলিয়ে ছোট-মোটো একটা পরিবার। দোয়া করবেন আমার পরিবার যেন আল্লাহ পাক সুস্থ রাখে, ভালো রাখে। আর অবশ্যই দুধের গাভীকে আপনারা নিয়মিত এই যে ক্যালফাস টনিক পাউডারটা খাওয়াবেন এবং ক্যালসিয়াম দিবেন। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমার চ্যানেলেই আছে। আপনারা চাইলে দেখতে পারেন। দুধ বৃদ্ধির জন্য এটা খাওয়ালে মোটামুটি ভালো দুধ আসে আরকি। আসলে গরু আসলে চর্চার কাছে সবকিছু। আপনি যেভাবে গড়াবেন ওরা সেভাবে গড়ে উঠবে। ঠিকঠাক মতো পরিচর্যা করলে সেই গরুটা থেকে আপনি ভালো কিছু পাবেন। কারণ গরুটাকে আপনাকে দিবে। আসলে গরুর পিছু ৳২ খরচ করলে সে আপনাকে ৳৫ দিবে ইনশাআল্লাহ। এটা মিস নাই। কিন্তু গরুকে বডি ওয়েট এবং তাকে কখনোই কম দেওয়া যাবে না। সবসময় ৳২-৳৪ তার পিছে বেশি খরচ করবেন। ইনশাআল্লাহ সেখান থেকে ভালো কিছু হবে। যাই হোক, এই ছিল আমার আজকের মূল ভিডিও। কথাবার্তায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর খামার করতে গেলে অবশ্যই ভাই নিজেকে পরিশ্রম করতেই হবে। নিজের পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনি যদি নিজে শ্রম দিতে না পারেন তাহলে সেই খামারি বেশি লাভবান হতে পারবে না। কারণ নিজে যে কাজগুলো করবেন অন্যরা কিন্তু সেই কাজগুলো করবে না। আর ভিডিওর মাঝে যে ২ জন পিচ্চিকে দেখাইছি, এই ২ টা হচ্ছে আমার ক্যামেরাম্যান। ১ম এ হচ্ছে আমার ছোট্ট ভাই, চাচাতো ভাই, ওর নাম হচ্ছে সিয়াম। আরেকজন মাঝখানে একটু বড় দেখাইছি, ওর নাম হচ্ছে শাওন। ও হচ্ছে এলাকার চাচাতো ভাই। যাই হোক, এরা হচ্ছে আমার ক্যামেরাম্যান। এরা হয়তোবা ঠিকভাবে ক্যামেরা করতে পারছে কিনা, যা পারছে এটাই আরকি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। আমার আসলে ওইভাবে কোনো ক্যামেরাম্যান নাই। আর এই যে এটা হচ্ছে আমার একটা ছাগল। মূলত এই ছাগলটা দিয়ে আমি খামার শুরু করছি। মনে করেন যে খামার যাত্রা শুরু। আগামী কয়েকদিনের মধ্যে আমি আরেকটা ছাগল কিনবো। ছাগল আমাদের আগে ছিল না। এইটা দিয়ে আমি প্ল্যান আছে যে এটা দিয়ে আমি ছাগলের খামার ভরাই ফেলবো ইনশাআল্লাহ। আরো ২ টা কিনবো। এইভাবে যে এটা দিয়ে আমি আপনাদের কিছু শেখানোর চেষ্টা করব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।